সারা দেশের সার্বিক স্বাস্থ্যসেবার বেহাল দশা। উপজেলা পর্যায়ে চিকিৎসক নার্সের উপস্থিতি হতাশাজনক, নানা অভিযোগ। 8টার সময় আইছি, 10টা বাজে, ডাক্তার আইসে না। যারা আছে মনে করেন নিয়মিত কন্টিনিউ থাকে না, হাজিরা সাক্ষাতে অনেকে চলে যায়। উনি তাড়াহুড়া করে বাচ্চারা না দেখে আন্দাজের উপর একটা লিখে দিব। প্যারাসিটামল দিছে আর কইছে যে বাইরে থেকে ওষুধ কিনে নিতাম। অভিযোগ জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন চালু। কোনো কিছুতে সময় নেওয়ার আর আমাদের কোনো স্কোপ নেই, এটাকে আগে অ্যাকশনে যেয়ে তারপরে অন্য কোনো কিছু। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুড়িগঙ্গার দুই পাড় অবৈধ দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি বহুতল ভবন। 2018 সালে দেশে দুর্নীতি বেড়েছে, রিপোর্ট টিআইবির। অর্থ পাচারের ঘটনা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না বললেন পরিকল্পনা মন্ত্রী। সংসদের প্রথম অধিবেশনেই গঠন হবে সংসদীয় কমিটি, বলছে ক্ষমতাসীন দল। কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় জাতীয় পার্টি। আশুলিয়ায় ইট বোঝাই ট্রাক নদীতে পড়ে 4 জনের মৃত্যু। চট্টগ্রামে মোটরসাইকেলের 2 আরোহী নিহত। গত বছর মারা গেছে 4,500। নিরাপদ সড়ক চাইয়ের রিপোর্ট। এবং মোবাইলে প্যাকেজ বা বান্ডেলের ন্যূনতম মেয়াদ 3 দিন করায় গ্রাহকের অপচয় কমবে, দাবি বিটিআরসির। দাম বাড়তে পারে বলছে অপারেটররা। দেশের সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার পরও রয়ে গেছে নানা অনিয়ম। সরেজমিনে মিলেছে সময় মতো উপস্থিত না হওয়া এবং শুধু হাজিরা দিয়ে চলে যাওয়ার প্রমাণ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা। অন্যদিকে লোকবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থায় দেখা গেছে। এদিকে যে কোনো ধরনের অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো নিশ্চিত হয়নি সময়মতো চিকিৎসকদের উপস্থিতি। মঙ্গলবার সকাল 10টার দিকে কেন্দ্রটিতে গিয়ে চোখে পড়ে অনিয়মের নানা চিত্র। প্রায় 2 ঘন্টা পর তড়িঘড়ি করে খোলা হয় বহির্বিভাগ। ছিল না কোনো চিকিৎসকের উপস্থিতিও। 8টার সময় আইছি, 10টা বাজে, ডাক্তার আইসে না। কোনো ডাক্তার এখনো আসছে না। এখন আমরা কিভাবে সঠিক চিকিৎসাটা পাবো? আজকে অ্যাকচুয়ালি আমার গাড়িটা চাকা পাংচার হয়ে গেছিল, যেন আসতে লেট হয়েছে একটু। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসকের মধ্যে উপস্থিত হন মাত্র 3 জন। অনেকে হাজিরা দিয়ে চলে যান প্রাইভেট ক্লিনিকে। এ অবস্থায় প্রায় 3 লাখ মানুষের এই স্বাস্থ্য কেন্দ্রে মিলছে না প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা। যারা আছে মনে করেন নিয়মিত কন্টিনিউ থাকে না, হাজিরা সাক্ষাতে অনেকে চলে যায়। পাইলাম এই যে প্যারাসিটামল দিছে আর কইছে যে বাইরে থেকে ওষুধ কিনে নিতাম। এখানে অ্যান্টিবায়োটিক আছে, ডায়াবেটিসের ওষুধ, প্রেসার ওষুধও আছে। এখানে শুধু প্যারাসিটামল দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নড়ে চড়ে বসেছেন কর্মকর্তা কর্মচারীরা। যথাসময়ে চিকিৎসকদের উপস্থিতির কারণে বেড়েছে রোগীদের ভিড়। তবে রয়েছে লোকবল সংকট। কর্তৃপক্ষ জানায় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে 27 জনের বিপরীতে রয়েছেন মাত্র 11 জন চিকিৎসক। এই অঞ্চলের বেশ কয়েকটি উপজেলায় চিকিৎসক নার্সদের উপস্থিতির হার বেড়েছে। মোটামুটি চলার মতো ওষুধ আছে, আমরা রোগীদের সেগুলো ওষুধগুলো পাই, ভর্তি রোগীরাও ওষুধ পাই। হয়তো 5টা ওষুধ দরকার, হয়তো একটা ওষুধ নাই। রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের চেয়ে বেড়েছে স্বাস্থ্যসেবার মান, তবে নেই অবকাঠামোগত সুযোগ সুবিধা। কর্তৃপক্ষ জানায় প্রায় 5 বছর ধরে বিকল হয়ে পড়ে আছে এক্স-রে মেশিন। 2টি অ্যাম্বুলেন্সের মধ্যে নষ্ট রয়েছে একটি, পাশাপাশি রয়েছে জনবল সংকট। হেলথ কমপ্লেক্সের ইমার্জেন্সি সার্ভিসটা গুরুত্বপূর্ণ, সেখানে ইমার্জেন্সি রোগীরা আসে, সুতরাং এখানে একটা ভালো সার্ভিস দেওয়ার দরকার। এদিকে হাসপাতালে সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের যে কোনো প্রান্তের অভিযোগ জানানো যাবে 01759
4488 এই নম্বরে। হাসপাতালের সাথে সরাসরি সার্ভিস প্রভিশনের সাথে একজন ফার্মাসিউটিক্যাল, একজন নাইট গার্ড, একটা সিকিউরিটি গার্ড, একটা ক্লিনার, একজন আয়া, একজন সুইপার, একজন ওয়ার্ড বয়, একজন ওয়ার্ড মাস্টার সমভাবে যদি আমাদের যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করি, অচিরেই আমরা এর সুফল পাবো বলে আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি। কোনো দ্বিধাদ্বন্দ্ব করা হবে না, আগে অ্যাকশনে যেয়ে তারপরে অন্য কোনো কিছু। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছে সরকার। সাবিত সারোয়ার, সময় সংবাদ। স্বাস্থ্যসেবার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন উজ্জ্বল চক্রবর্তী এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, মোমো, আপনি যেমনটি বলছিলেন, আসলে সরকারি নজরদারি বৃদ্ধির পর কিছুটা চিত্র পাল্টে গেছে রাজশাহীর বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে চিকিৎসা সেবা। তার আগ পর্যন্ত কিন্তু তারা কাঙ্ক্ষিত যে সেবা সেটি পাচ্ছিলেন না, এরকম অভিযোগ কিন্তু রোগীদের কাছ থেকে আমরা অবকাঠামোগত নানা সমস্যার কারণে যে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা সেটি কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাচ্ছেন না। সব মিলিয়ে আসলে আমরা এখানে কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা এই বিশেষ করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 27 জন চিকিৎসক দরকার। 27 জন চিকিৎসকের মধ্যে এখানে উপস্থিত আছে মাত্র 7 জন। তারাও আবার শিফটিং ডিউটি করে। সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের জটিলতা এখানে তৈরি হয় এবং রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো সব মিলিয়ে এ ধরনের একটি সমস্যা এখানে রয়েছে। রোগীরা যারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন তারা যেটি বলছেন যে তারা চিকিৎসার সংকটে ভুগছেন এবং এই সমস্যার কারণে তারা খুবই কষ্টের মধ্যে রয়েছে। সরকার যেন বিষয়টা তদারকি করে এবং মনিটর করেন, তাহলে হয়তো এই চিকিৎসা সেবার মান আরো অনেক বেশি উন্নত করা সম্ভব বলে তারা মনে করছেন। এই বাগমারা উপজেলা তদারকি করে এবং মনিটর করেন, তাহলে হয়তো এই চিকিৎসা সেবার মান আরো অনেক বেশি উন্নত করা সম্ভব বলে তারা মনে করছেন। এই বাগমারা উপজেলায় প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী এখানে চিকিৎসা নিয়ে থাকেন এবং বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে 41 জন এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। তো এইভাবেই আসলে চিকিৎসা চলছে এই বাগমারা উপজেলায়। এছাড়াও রাজশাহীর মোহনপুর, পবা উপজেলা সহ যে অন্য উপজেলাগুলো রয়েছে সেগুলো তো ধন্যবাদ রকি। আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া হাওর বিস্তৃত প্রত্যন্ত উপজেলা নাসিরনগরে। এই নাসিরনগরের 13টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষের একমাত্র স্বাস্থ্য সেবাস্থল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 50 শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমরা এসে যা দেখলাম আসলে সেটাকে চিকিৎসার সেবা খাত বলা যায় না। এখানে যে 21টি পদ আছে চিকিৎসকের, সেখানে আছে মাত্র 8 জন। তাদের মধ্যে আমরা পেয়েছি মাত্র 3 জনকে। তারাও সময় সময় বিভিন্ন ক্লিনিকে বা বিভিন্ন আশেপাশে যে হসপিটালে আছে, প্রাইভেট হসপিটাল, সেখানে গিয়ে কিন্তু তারা প্রাইভেট প্র্যাকটিস করছে। রোগীরা এখানে এসে চিকিৎসা সেবা না পেয়ে কিন্তু জেলা সদর দিকে চলে যাচ্ছে। এখানে আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে এখানে আসলে চিকিৎসা সেবা বলতে আসলে কোনো কিছু নেই। এখানে গাইনোলজিস্ট নেই, এখানে রেডিওলজিস্ট নেই, এখানে কার্ডিওলজির কোনো চিকিৎসক নেই। চিকিৎসক না থাকার কারণে, স্টাফ সংকটের কারণে কিন্তু এখানে যে চিকিৎসা সেবা পেতে আসা প্রত্যন্ত পল্লী থেকে যে লোকজন আসে তারা কিন্তু চিকিৎসা সেবা না পেয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আসলে আমরা এই ব্যাপারে যে এখানকার যে চিকিৎসক যে দায়িত্বে আছেন, যে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার ডক্টর আনোয়ার হোসেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে তার বিভাগে যে চিকিৎসক দরকার সেই চিকিৎসক না থাকার কারণে কিন্তু রোগীদেরকে তিনি চিকিৎসা সেবা দিতে পারছেন না বলে জানিয়েছেন। আর যে কজন আছেন তারাও কিন্তু ঠিকভাবে আসলে দায়িত্ব পালন করতে পারছেন না। এখানে যে আমরা দেখেছি এখানে যে
আছে যে বিষয়টা বলতেছিলাম আমরা, এখানে যে রেডিওলজি বিভাগ আছে বা এক্স রে বিভাগ আছে, সেই এক্স রে মেশিনটা কিন্তু মানে কাজ করছে না বা এখানে টেকনিশিয়ান নেই। এছাড়া যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্স কিন্তু একটি বিকল রয়েছে, যে অপর একটি অ্যাম্বুলেন্স আছে সেটি কিন্তু রুগী আসলে পর্যাপ্ত না পাওয়ার কারণে সেটিও অচল অবস্থায় পড়ে আছে। তো আমার কাছে এই ছিল নাসিরনগরের স্বাস্থ্য সেবা খাতের সর্বশেষ খবর। এখন চলে যাচ্ছি বাগেরহাটের ফকিরহাটের সহকর্মী তরিকুল ইসলামের কাছে। ধন্যবাদ উজ্জ্বল। স্বাস্থ্যসেবার খবর জানাতে আমি রয়েছি বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জনবহুল এই এলাকাটিতে ফকিরহাটের এই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু নানামুখী সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো নিয়ে তারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে 50 শয্যায় উন্নীত হলেও এখানে কিন্তু সুযোগ সুবিধা রয়েছে 31 শয্যার যে সুযোগ সুবিধা সেটি রয়েছে। এবং এখানে আমরা এখানকার কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে এখানকার চিকিৎসকের বড় সংকট, এবং এই যেখানে 27 জন চিকিৎসক থাকার কথা সেখানে 31 বেডের যে 17 জন চিকিৎসক সেই পদ রয়েছে, এবং এর বিপরীতে কিন্তু মাত্র 6 জন এখানে কর্মরত রয়েছেন, এবং এই 6 জন কিন্তু প্রতিনিয়ত এখানে সেবা প্রদান করে যাচ্ছেন। এবং আজকে আমরা এখানকার যে আমরা খবরটি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে যে আমরা এখানকার যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু সকালে তারা এসে এখানে হাজির হয়েছেন এবং তারা তাদের কাজ শুরু করেছেন। তো জরুরি বিভাগ এবং বহির্বিভাগের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন শিফটে তারা বিভক্ত হয়ে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং এখানে আরও যে সমস্যাগুলো রয়েছে সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী এখানে সংকট রয়েছে, এবং এই সংকট মোকাবেলায় চিকিৎসার জন্য যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মোকাবেলায় তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা সঠিকভাবে সঠিক সময় করতে পারছে না, এবং এখানকার মানুষের চিকিৎসা সেবায় এক প্রকার তারা হিমশিম খাচ্ছেন। পাশাপাশি এখানকার অন্যান্য যে সুবিধা রয়েছে, এখানকার এক্স রে যে মেশিনটি সেটি কিন্তু অন্যান্য উপজেলার মতো আমরা দেখতে পেয়েছি যে এখানে এক্স রে মেশিনটি অকেজ হয়ে আছে, এবং প্যাথোলজির যে সুবিধা সার্বিক সুবিধা এখানে অনুপস্থিত, এবং এই সুযোগ সুবিধাগুলো বাড়ানোর দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। পাশাপাশি এখানকার যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে পরিবার পরিকল্পনা বিভাগের যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এসব শূন্য পদ যদি পূরণ করা যায় এবং যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে আধুনিক যন্ত্রপাতি দিয়ে যদি এগুলো আরও বেশি সুযোগ সুবিধা বাড়ালে এখানকার চিকিৎসার মান আরও বেশি বৃদ্ধি পাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে স্বাস্থ্যসেবার সর্বশেষ চিত্র। চলে যাচ্ছি স্টুডিওতে মমুর কাছে। দর্শক, এতক্ষণ সারা দেশের স্বাস্থ্যসেবার সবশেষ খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। তার আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছিলেন উজ্জ্বল চক্রবর্তী এবং রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। 2018 সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দুর্নীতির ধারণা সূচক 2018 রিপোর্ট প্রকাশ করেন। এতে বলা হয় 2017 সালে বাংলাদেশের অবস্থান 17তম ছিল, যা এখন 4 ধাপ পিছিয়ে 13তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের স্কোর 100-র মধ্যে 26। বাংলাদেশের র্যাঙ্কিং উপর থেকে যদি হিসাব করা হয় 180টি দেশের মধ্যে আমরা এবার 149তম স্থান পেয়েছি। আর যদি সূচকের নিম্নক্রম হিসাবে বা নিচের দিক থেকে হিসাব করা হয় তাতেও বাংলাদেশের অবস্থান 4 ধাপ নিচে নেমেছে। অর্থাৎ এটা আমরা 13তম স্থানে আছি, যেটি গতবার 2017-তে আমরা ছিলাম 17তম। শুধু তাই নয়, আমাদের দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ আছে এই সূচকে অন্তর্ভুক্ত, সেই 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবারও দ্বিতীয় সর্বনিম্ন, আফগানিস্তানের পরে, আমাদের পরেই আফগানিস্তান। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন ভবনে ব্রিফিং করছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সরাসরি যাচ্ছে সেখানে। একটা মামলায় আমরা সম্পত্তি ক্রোক করেছি, তাই না? নামটা কি যেন ভুলে গেলাম। নট ফালু, সাম বাদল, লুৎফর বাদল। তিনি বিদেশে বসে আছেন, আমি কেমনে তারে ধরি? আমি যে মামলা করলাম এটাও তো একটা অ্যাকশন, তাই না? সো শুধু তাই না, অনেক বড় বড় ওটা দেখে না। শুনেন, আই মাস্ট সে, আমি পরামর্শ দিব টিআইবিকে এটা, যে আপনারা সরকার বা রাষ্ট্রের বা যে কোনো প্রতিষ্ঠানের ভালো কাজটা আপনারা মূল্যায়ন করবেন।
you should value the good jobs done by the institutions. এবং ইনস্টিটিউশনগুলোর ভালো কাজ যদি আপনি না বলেন, শুধু খারাপটাই বলতে থাকেন, then it is not an institution per se. আপনি টিআইবি তখনই একটি ভালো প্রতিষ্ঠানে পরিগণিত হবে যখন টিআইবি ভালো খারাপ দুইটাই বলবে। শুধু খারাপই বলে গেলেন, we are not going to buy that kind of report. That's my point. ঠিক আছে, অর্থ পাচার নিয়ে শোনেন, সারা বিশ্বব্যাপী দিস ইজ এ প্রবলেম। যখনই আপনি গ্লোবালাইজড একটা সিচুয়েশন হয়ে গেছে, তখনই অর্থ পাচার, মানব পাচার সবকিছু একটা অ্যাম্বিটের মধ্যে চলে এসছে। সো এগুলো আমার দেশে না, শুধু সারা বিশ্বে এই অর্থ পাচারের বিষয়টি আছে, যে কারণে মানি লন্ডারিং আইন সব দেশেই পাস হয়েছে, তাই না? কথা হচ্ছে যে আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না, দ্যাটস ট্রু, কিন্তু দুর্নীতি কমাতে পারবো, জনগণকে সচেতন করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সচেতনতা বা বৃদ্ধিতে দুর্নীতি কমানোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে কিনা, এবং আমাদের রাজনৈতিক কমিটমেন্ট আছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। ফর এক্সাম্পল, আমার বলা উচিত না, তবুও আমি বলছি যে সরকারের কথাগুলো আপনারা শুনেন, দ্যাট মিনস দ্যার ইজ এ হাই লেভেল অফ কমিটমেন্ট সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে, তাই না? আর এটা এমন বিষয় না যে আপনি 2-4 মিলিয়ে। সরাসরি ছিলাম রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে, সেখানে ব্রিফ করছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এবার পরের প্রসঙ্গ, বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি সরকারের নজরদারিতে আছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে অর্থ পাচার প্রভাব ফেলবে না। অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। সোমবার ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা জিএফআই 2006 থেকে 2015 সাল পর্যন্ত 148টি দেশের অর্থ পাচারের প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, 2015 সালের এক বছরেই বাংলাদেশ থেকে পাচার হয়েছে 590 কোটি মার্কিন ডলার বা প্রায় 50,000 কোটি টাকা। পাচারের অর্থের বেশিরভাগই গেছে আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে। 2015 সালের আগের 11 বছরে পাচার হয়েছে প্রায় 6,86,000 কোটি টাকা, যদিও 2014 সালের তুলনায় 2015-তে কিছুটা কমেছে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, অর্থ পাচার রোধে এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। আমরা এটা নিয়ে আমাদের এটা নজরে আছে। আমার বিশ্বাস কর্তৃপক্ষ যারা আছেন, অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছেন, সেন্ট্রাল ব্যাংক করছে। আমরা, আপনি জানেন যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে একটা ইউনিট স্থাপন করেছি বাংলাদেশ ব্যাংকে ট্র্যাক করার জন্য। ব্যাংকগুলোর উপর নির্দেশনা আছে যে 10 লাখ টাকা না 5 লাখ টাকার চেক পাইলেই জিজ্ঞেস করো কোথায় পেয়েছেন, ব্যাখ্যা দেন ইত্যাদি। নানাভাবে আমরা এটা করছি। অর্থ পাচারের এমন চিত্রে উদ্বেগ জানিয়েছে টিআইবি। আমরা মনে করি যে সরকার যদি সক্রিয় হয়, উদ্যোগী হয়, সৎসাহস থাকে, তাহলে অবশ্যই ব্যক্তির পরিচয়ের দিকে না তাকিয়ে যদি অভিযান চালায়, তাহলে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচার আওতায় আনা সম্ভব। জিএফআই এর এবারের প্রতিবেদন তৈরিতে কিছুটা পরিবর্তন এসেছে। বাংলাদেশের আমদানি বাণিজ্যের বড় অংশীদার ভারত ও চীনের মতো উন্নয়নশীল দেশ, তাই এই প্রতিবেদনে সামগ্রিক চিত্র ফুটে ওঠেনি। তবে নানাভাবে অর্থ পাচার রোধে সতর্ক অবস্থানে থাকতে হবে বাংলাদেশকে। যে আমদানি আমরা করি তার প্রায় 70% মতো আমরা করি হলো যেটাকে আমরা বলি ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশের সাথে। ফলে এই ধরনের তথ্য কিন্তু এটার ভিতরে তার অর্থ হলো যে আসে নাই। ফলে একদিক থেকে আমি বলবো এটা একটা আংশিক হিসাব। সরকারের অনেকগুলো এজেন্সি যুক্ত আছে, তাদের মধ্যে এক ধরনের সমন্বয় কিন্তু দরকার হবে। এখানে মূল দায়িত্বটাই হয়তো বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ থাকবেন, কিন্তু তার সাথে মিলিয়ে যদি আমরা বলি দুদক, আমাদের যেই কাস্টমস আছেন, এনবিআর এবং বর্ডার গার্ড এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সমন্বিতভাবে কাজ করার প্রবণতাটা থাকতে হবে। অর্থ পাচার নিয়ে করা ওই প্রতিবেদনে দেখা যায়, এশিয়ার 30টি দেশের মধ্যে সর্বোচ্চ মালয়েশিয়া থেকে পাচার হয়েছে 3,300 কোটি ডলারের বেশি। প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়েছে 980 কোটি ডলার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বুড়িগঙ্গা নদীর দুই পাশের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। সকাল 11:30টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পোলামোড়া ঘাটে 7 তলা অবৈধ ভবন গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। নদী দখল করে গড়ে তোলা ভবনটি এর আগেও একবার উচ্ছেদ করা হয়। 3 দিন ব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় বুড়িগঙ্গা নদীর দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমাদের 3 সপ্তাহ ব্যাপী আমরা একটানা উচ্ছেদ করব। আমরা বুড়িগঙ্গার দুই পারে যত বড় শক্তিশালী অশুভ শক্তি আসুক না কেন আমরা মোকাবেলা করে বুড়িগঙ্গার দুই পারে যত বড় ভবনই হোক না কেন আমরা ভেঙে গুড়িয়ে দেব। উচ্ছেদ অভিযানের খবর জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জের তিলঘাটা এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ স্বপ্না, আপনি জানেন যে সকাল থেকে শুরু হওয়া বিআইডব্লিউটি এর যে বুড়িগঙ্গা নদী দখল মুক্ত করার অভিযান সেটি এখনো চলছে। আমরা সকাল থেকে ছিলাম মূলত বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়ে, যেটিকে ছিল কামরাঙ্গীরচর। এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে অর্থাৎ কেরানীগঞ্জের পাশে। তো এখানেও আমরা দেখেছি যে আপনাকে আমি সকাল থেকে দেখাচ্ছিলাম যে কামরাঙ্গীরচরে বড় বড় দুটি 7তলা ভবন ভাঙা হয়েছিল। এখন এই মুহূর্তে কেরানীগঞ্জে একটি 5তলা ভবন মূলত উচ্ছেদ করা হচ্ছে। আপনি দেখছেন যে এটির নাম হলো গাজী আমিনুল্লাহ মঞ্জিল একটি ভবন। সেই ভবনটি আপনি দেখছেন যে কিছুক্ষণ আগেই মূলত ভাঙা শুরু হয়েছে। এখানকার যে এসকেলেটর রয়েছে তা দিয়ে এই ভবনটি উচ্ছেদ শুরু হয়েছে। তবে এখানে যেটি আমরা সবচেয়ে আজকের মূল কথা, আমরা এই যে ভবনগুলো আজ ভাঙা হচ্ছে এই ভবনগুলো কিন্তু আমরা কিন্তু দেখেছি যে গত 1.5 বছর 2 বছর আগেও কিন্তু এগুলো ভাঙা হয়েছিল, আবারও পুনর্নির্মাণ করা হয়েছে। তো অর্থাৎ একটি জায়গা যখন কোনো একটি সরকারি সংস্থা এসে উচ্ছেদ করে যায় সেইগুলো কিন্তু সেই উচ্ছেদটা যে স্থায়ী করা হয় না, অর্থাৎ দেখা যায় পরবর্তীতে আবারও কিছুদিন সময় পরে পুনর্নির্মাণ করা হয়। এমনটি কিন্তু আমরা দেখেছি যে যেমনটি কিছুক্ষণ আগে আপনাকে দেখাচ্ছিলাম যে 7তলা ভবনটি ভাঙা হয়েছে কামরাঙ্গীরচরের পাশে। সেই ভবনটিতে কিন্তু 2 বছর আগেও একবার উচ্ছেদ অভিযান চালিয়েছিল বিআইডব্লিউটি। তো তখন কিন্তু সেই উচ্ছেদ অভিযানটা ততটা টেকসই ছিল না, বিশেষ করে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো ভাঙা হয়নি। তো আজকে কিন্তু আমরা দেখেছি যে বেশ টেকসই ভাবে উচ্ছেদ করা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ভবনের যে পিলার রয়েছে সেই পিলারগুলো ভাঙার চেষ্টা করা হচ্ছে যতটুকু সরঞ্জাম রয়েছে সেসব সরঞ্জামের মাধ্যমে। তো এখন এখানেও আমরা দেখছি যে 5তলা ভবনটি মাত্রই উচ্ছেদ শুরু হয়েছে, সেই ভবনটিও কিন্তু আপনি দেখছেন এখানেও ভাঙা শুরু হয়েছে এবং নিচতলা ইতিমধ্যেই আমরা দেখেছি একটি পাশ ভেঙে দেওয়া হয়েছে। আমাদেরকে বিআইডব্লিউটি এর যিনি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন তিনি যে বিষয়টি বলেছেন যে বুড়িগঙ্গা নদীর দুপাশে যত অবৈধ স্থাপনা আছে সবকিছুই উচ্ছেদ করা হবে। তো সেক্ষেত্রে কোন দলের কোন মতের কিংবা কোন অপশক্তি বা শক্তিশালী কারো কিনা এই বিষয়গুলো কোনোভাবেই বিবেচনা করা হবে না। তিনি বলেছেন যে বিআইডব্লিউটি এর পুরো বুড়িগঙ্গা নদী সম্পূর্ণভাবে দখল মুক্ত করা হবে, অর্থাৎ পরিবেশ ফিরিয়ে আনা হবে, যে বিষয়টি প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই কিন্তু নির্দেশনা দিয়ে আসছিলেন বিআইডব্লিউটি কে। তো মোটামুটি আজকের এই অভিযান শুরু হয়েছে, অভিযান চলবে আরো 11 দিন। 11 দিনে বুড়িগঙ্গার দুপাশ সম্পূর্ণভাবে দখল মুক্ত করার জন্য কাজ চলবে। তো মোটামুটি আমার কাছে স্বপ্না কেরানীগঞ্জের পাশে যে অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। স্বপ্না। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর জানাতে কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। দুপুরের সময় আরো থাকছে। রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র হত্যার দায়ে স্ত্রী দীপা ভৌমিকের মৃত্যুদণ্ডের আদেশ, স্বজনদের সন্তোষ। জনগণের সুবিধার কথা মাথায় রেখে একই টিকিটে রেল, সড়ক ও নৌপথে চলাচলের সুযোগ করে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। একনেক সভার পর ব্রিফিংয়ে একথা জানান তিনি। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় নির্বাহী পরিষদ একনেকের বৈঠক হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য 70টি মিটার গেজ ইঞ্জিন কেনাসহ প্রায় 17,000 কোটি টাকার 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন ক্রয় প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2,600 কোটি টাকা। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধান প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,320 কোটি টাকা। এছাড়া পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে 15 লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 9,000 কোটি টাকা। কাল শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বড় বিজয়ের পর এ সংসদের মাধ্যমে উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চায় সরকারি দল। প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটি গঠিত হবে জানিয়ে ক্ষমতাসীনরা বলছেন গঠনমূলক বিরোধিতার সুযোগ সৃষ্টি করা হবে। এদিকে জাতীয় পার্টি বলছে সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করে হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় তারা। আজহার লিমনের রিপোর্ট। আপনি প্রশ্নটি উত্থাপন করুন। 2014তে বিরোধী পক্ষবিহীন নির্বাচনের পর দশম সংসদের 23টি অধিবেশনে পাশ হয়েছিল
দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সর্বোচ্চ 193টি বিল। জনপ্রতিনিধিদের নিকট সুপ্রিম কোর্টের কোনো বিচারককে এ সংসদেই সংবিধান সংশোধন হয়েছে দুবার, পাশ হয়েছে বিচারপতি অপসারণের ষোড়শ সংশোধনী, ডিজিটাল নিরাপত্তা আইন, সড়ক আইন সহ আলোচিত আইনগুলো। দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবার পর তৃতীয়বার সরকার গঠন করা আওয়ামী লীগ একাদশ সংসদের মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত সুশাসন নিশ্চিত করতে চায়। মানুষের আশাকাঙ্ক্ষা এগুলো বাস্তবায়ন হবে জাতীয় সংসদের মাধ্যমে। আশাকাঙ্ক্ষা কি? শুধু উন্নয়ন, রাস্তাঘাট, সাথে সাথে মানুষ চায় যে দেশে সুশাসন হবে। সরকারের এই নীতি নির্ধারক আরও জানান, সংসদের কার্যক্রমকে জবাবদিহিতার মধ্যে আনতে প্রথম অধিবেশনে গঠন করা হবে সংসদীয় কমিটিগুলো। মাননীয় প্রধানমন্ত্রী অতীতে সবসময় এই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি প্রথম সেশনেই করেছেন, খুব দ্রুত করেছেন, এবারও তিনি সেটি করবেন। বিরোধী দলের দায়িত্ব হবে কতটা ন্যায় নিষ্ঠার সাথে আমরা এই দায়িত্ব পালন করছি। একজন সংসদে যদি কোনো ন্যায় সঙ্গত কথা বলে আমরা অবশ্যই সেটাকে গুরুত্ব দেব। গেল সংসদে একই সঙ্গে সরকারের মন্ত্রিসভা এবং বিরোধী দলে থেকে বেশ আলোচনায় ছিল জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ গঠনের শুরু থেকেই সরকারে না থাকার ঘোষণা দিয়ে বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। কিন্তু মাঠের রাজনীতিতে সরকারের সঙ্গে থেকে কিংবা একসঙ্গে নির্বাচন করে সংসদে কার্যকর বিরোধিতা আসলে কতটা সম্ভব? আমরা পারবো, এই কারণে এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। মন্ত্রিত্ব দিলে তো আপনার সংসদে কার্যকর ভূমিকা পালন করা যায় না। মন্ত্রীকে পাশে রেখে বিরোধী দলের কথা বললেও মানুষের বিশ্বাস করতে চায় না। পাবলিক পারসেপশন এটা আছে, সেই কারণে এটা আমাদের দেশে চলে না, এটা আমি অনুভব করতে পেরেছি। এই বিশ্লেষক মনে করেন, সংসদ প্রাণবন্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দুই পক্ষের রাজনৈতিক সদিচ্ছার উপর। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অংশ ছিল, সেভাবে তো তারা বিরোধী দল হতে পারে না। প্রাণবন্ত বলতে শুধু গলাবাজি নয়, যে গলাটা উঁচিয়ে যে কথা বলবেন সেই কথায় সারবত্তা থাকতে হবে, দিক নির্দেশনা থাকতে হবে। গণতন্ত্রের স্বার্থে সব পক্ষকে সংসদে যাবার আহ্বান জানান এই রাজনীতি বিশ্লেষক। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। লেখাপড়ায় আরও মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জের ইটাভাড়ায় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা। পরে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বঙ্গবন্ধুকে জেনে তার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকে আমাদের সাথে থাকবে, প্রত্যেকে আমাদের সারথি হবে। তোমাদেরকে নিয়েই আমরা স্বপ্ন পূরণের দিকে যেতে চাই। আমি তোমাদেরকে লেখাপড়া সকল ক্ষেত্রে তোমাদেরকে ভালোভাবে তোমরা চলো, সেটাই দেখতে চাই। আশুলিয়ায় ইট বোঝাই একটি ট্রাক উল্টে নদীতে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে তুরাগ নদে ডুবে যাওয়া ট্রাক ও নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এদিকে চট্টগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ট্রাক চালক মুজাহিদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার ভোরে আশুলিয়ার মরাগাং এলাকার একটি ব্রিকফিল্ড থেকে একটি ট্রাক ইট বোঝাই করে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তুরাগ নদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক, একজন নৈশ প্রহরী, চালক ও হেলপার সহ ৪ জন তুরাগে ডুবে যায়। নাইট গার্ড যে গাড়িতে গেছে, গাড়িটা বললেই খাইছে, গাড়িটা ওই বাইক গেছে কিনে, পরে বাইক আহেনি, পরে আমরা দৌড়ে দৌড়ে করে আইছি। খোলাতনে মানে গাড়ি আইছে সাইরা আইতে এই জায়গায় মনে করেন যে গাড়ি মনে ড্রাইভার কন্ট্রোল করতে পারে না, গাড়ি গেছে খাতে পড়ে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে 4 জনের লাশ ও ট্রাকটি উদ্ধার করা হয়।
প্রথম অবস্থায় ডুবুরি মাধ্যমে জানতে পারলাম যে ট্রাকটা উল্টে গেছে, চাকা উপরের দিকে আছে, তো ওখানে কাজ করা খুবই রিস্ক। ক্রেন আসার পরে ক্রেন দিয়ে গাড়িটাকে বেঁধে তারপরে গাড়িটাকে উঠানো হয়। চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় পণ্য বোঝাই একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকু নামে একজন এবং হাসপাতালে নেয়ার পর মিশকাত নামে মোটরসাইকেল আরোহী নিহত হন। ইসমাত জাহান, সময় সংবাদ। 2018 সালে সারা দেশে 3000-এরও বেশি সড়ক দুর্ঘটনায় প্রায় 4500 মানুষ নিহত হয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। 3103টি সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা হলো 4439 এবং আহতের সংখ্যা হলো 7425। যেখানে সড়ক দুর্ঘটনা, সড়ক ব্যবস্থাপনা সমস্ত কিছু বিষয় এবং সেখানে রিসার্চ হবে, কোনো ভিকটিম মানুষ তার যে ক্ষতিপূরণ সেটাও সেখানে সে দাবি করবে, এরকম একটা ডিপার্টমেন্ট আমরা চেয়েছিলাম, সেগুলো কিন্তু হয় নাই। কিন্তু শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় 304 কেজি হেরোইন ও 5 কেজি কোকেন চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে 5 জনকে আটক করেছে র্যাব। তারা জানান বিপুল পরিমাণ এ মাদক আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে সাগর পথে পৌঁছায় শ্রীলঙ্কায়। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকা থেকে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এই 5 জনকে আটক করা হয়েছে। র্যাবের অভিযোগ, আটক ফাতেমা ইমাম তানিয়ার নামে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় নেয়া 4টি ভাড়া বাসাকে কেন্দ্র করে চলত অবৈধ মাদকের রমরমা বাণিজ্য। আর গ্রেফতার হওয়া আফসানা মিমি ও বাঁধন পারভেজ কলম্বোয় 25 থেকে 30 দিন অবস্থান করে এরই মধ্যে শ্রীলঙ্কায় মাদক সহ গ্রেপ্তার হওয়া সূর্যমণির নির্দেশনা অনুযায়ী মাদক সরবরাহের কাজ করতেন। সালমা সুলতানা মাদক সিন্ডিকেটের হয়ে চীন, শ্রীলঙ্কা ও ভারত ভ্রমণ করেছেন। আর একটি বেসরকারি টিভি চ্যানেলের কর্মী পরিচয় দেয়া রুহুল আমিন সাইমন মাফিয়া সিন্ডিকেটের ভিসা ও টিকিট সংগ্রহের কাজ করতেন। ব্রিফিংয়ে র্যাব দাবি করছে, এখন পর্যন্ত কলম্বো মাদককাণ্ডে ধরা পড়া সবাই বাংলাদেশি হলেও এর চালান বাংলাদেশে কখনো ঢোকেনি। যতদূর আমরা জানতে পেরেছি যে মাদকের এই রুটটা কাজ করে আফগানিস্তান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে সি রুট হয়ে এটা শ্রীলঙ্কাতে প্রবেশ করে একটা রুট, আর একটা রুট হচ্ছে আফগানিস্তান টু পাকিস্তান টু মালয়েশিয়া, মালয়েশিয়ার থেকে আবার এটা চলে যায় শ্রীলঙ্কাতে। কলম্বোতে কয়েকটা ব্র্যান্ডেড কেক এবং বিস্কুট আছে, সেই বিস্কিটের প্যাকেটগুলিতে তারা এগুলিকে প্যাকেট করতো এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় তারা এগুলি সরবরাহ করার আসলে ওইরকমই নাই। তারা বলে দিত যে হ্যাঁ এরকম একটা গাড়ি থাকবে, গাড়ির ওইখানের মধ্যে তুমি এটা রেখে দিবা, অথবা তুমি যাও ওইখানে গিয়ে তোমাকে একজন একটা প্যাকেট দিবে, সেটা তুমি নিয়ে আসবে। আটক হওয়াদের জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব। এই সিন্ডিকেটের আসলে আরো বেশ কিছু ব্যক্তি জড়িত আছে, যারা যতদূর আমরা জানি বাংলাদেশে হয়তো কেউ আছে, কেউ বাংলাদেশের বাইরে চলে গিয়েছে, যারা দেশের বাইরে আছে তাদেরও প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত আছে। আশা করি যে এই চক্রে আরো যারা আছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভবপর হবে। গত বছর ডিসেম্বরে 1 মাসের ব্যবধানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আলাদা 2টি অভিযান চালিয়ে 304 কেজি হেরোইন ও 5 কেজি কোকেন সহ 3 বাংলাদেশিকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদক ব্যবসায় কোনো পুলিশ সদস্যের সহায়তার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে পুলিশ সেবা সপ্তাহের র্যালি শেষে রাজধানীর বাড্ডা এলাকার সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করে একথা বলেন তিনি। আমরা চেষ্টা করছি ভালো সেবা দেওয়ার জন্য, থানায় মানুষ গিয়ে যাতে ভালো সেবা পায়, আইনি সেবা পায়, হয়রানির শিকার না হয়, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পেন্ডিং মামলায় চালান, পকেটে মাদক দিয়ে চালান, এই ধরনের অপকর্ম যদি কোনো পুলিশ সদস্য করে, মাদকের ব্যবসার সাথে যদি কোনো পুলিশ সদস্য প্রত্যক্ষভাবে সহায়তা করে, তার বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব, সারা দেশের মানুষজন তাকায় দেখে যে পুলিশ নিজের লোকের বিরুদ্ধে কি ধরনের কঠোর ব্যবস্থা নেয়। এখানে জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণু, কোনো খাতির নেই। চট্টগ্রামে গুলিতে গণধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সে। এ ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। 2টি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায় গত 27শে জানুয়ারি কৌশলে প্রাইভেট কারে তুলে এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করে চালক শাহাবুদ্দিন ও শ্যামল সহ 3 জন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করেন নির্যাতিতা। সোমবার মধ্যরাতে নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযুক্ত শাহাবুদ্দিন অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে শাহাবুদ্দিন ও তার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। বিগত এক সপ্তাহের ভিতরে আমরা দুটো মামলা তদন্ত করতে গিয়ে দেখছি যে দুটো ঘটনায় ড্রাইভার জড়িত। গাড়িটা স্কুল গেটে ছিল, এই সময় সেই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, বা তার ডাক্তারকে যখন চেম্বারে দিয়ে ওই ড্রাইভার এই ফ্রি টাইমটায় এই ঘটনা ঘটিয়েছে। অপরাধের সঙ্গে জড়িত দুটি গাড়ি আমরা উদ্ধার করেছি। এই ধর্ষণে যে গাড়ি দুটি ব্যবহার করা হয়েছে সেই দুটি গাড়ি এবং অন্যান্য ধর্ষণের আলামত আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আরেকজন পলাতক রয়েছে, তাকে আমরা যখন তখন যে কোনো সময় আমরা আশা করছি ধরে ফেলতে পারবো। রংপুরের আলোচিত রথীশ চন্দ্রকে হত্যার দায়ে স্ত্রী দীপা ভৌমিকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ ABM নিজামুল হক এ আদেশ দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও আইনজীবীরা। এর আগে মামলার আসামি দীপা ভৌমিককে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। মামলার বিবরণে জানা যায়, 2018 সালের 29 মার্চ নিখোঁজ হন আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হলে তদন্তে উঠে আসে রথীশের হত্যার কথা। পরে স্ত্রী দীপা ও তার প্রেমিক কামরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী 3রা এপ্রিল রাতে একটি নির্মাণাধীন বাড়িতে পুঁতে রাখা রথীশের লাশ উদ্ধার করা হয়। 27 সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। বিজ্ঞ আদালত সমস্ত কিছু বিবেচনায় আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে। আমাদের বিশ্বাস এ রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে সন্তুষ্ট, কিন্তু আমরা দাদাকে পাবো না, এই জন্য আমরা পারিবারিকভাবে একদম মর্মাহত। বাংলাদেশে এটা নজির হয়ে থাকবে, এই ধরনের অপরাধ আমাদের সমাজে আর করার সাহস পাবে না। মোবাইলে ইন্টারনেট ও ভয়েস কলের ক্ষেত্রে সব ধরনের প্যাকেজ, অফার বা বান্ডেলের মেয়াদ ন্যূনতম 3 দিন নির্ধারণ করেছে বিটিআরসি। সংস্থাটি বলছে, নতুন নিয়মে গ্রাহকদের কেনা ডাটা ও ভয়েস কলের মিনিট অপচয় কমে আসবে। নতুন নির্দেশনার ফলে কিছু প্যাকেজ বা অফারের দাম বাড়তে পারে বলে জানিয়েছে অপারেটরগুলো। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন এই নির্দেশনা। শুভ খানের রিপোর্ট। বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকরা ব্যবহার করছেন 15.5 কোটি সিম। গ্রাহকদের ইন্টারনেট ও ভয়েস কলের ক্ষেত্রে 80 থেকে 200টি পর্যন্ত বিভিন্ন মেয়াদের অফার দিচ্ছে 4 অপারেটর। এসব অফারের মেয়াদ নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে বিভ্রান্তি ও অভিযোগ। এ অবস্থায় সম্প্রতি মুঠোফোন সেবায় সব প্যাকেজ বা অফারের ন্যূনতম সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, একজন গ্রাহক পেপার ইউজ প্রক্রিয়ায় সর্বোচ্চ 5 টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সীমা শেষ হলে তাকে অবশ্যই প্যাকেজ কিনতে হবে। তবে অটো রিনিউ বা স্বয়ংক্রিয়ভাবে অপশন চালু থাকলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই প্যাকেজটি নতুন করে চালু হয়ে যাবে। নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। ডিউরেশনটা যদি শর্ট টাইমের হয়, 1 দিন বা 2 দিন, তাহলে হচ্ছে আমাদের জন্য জাস্ট টাকাটা নষ্ট হয়, আর কিছু না। মানে দেখা যাচ্ছে যে আমাদের মেগাবাইট রয়ে গেছে কিন্তু মেয়াদ চলে গেছে। কনসাসলি বা আনকনসাসলি আমার প্যাকেজটা শেষ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে আমার ব্যালেন্স 0 এবং দেখা যাচ্ছে আরো অনেক বেশি টাকা কাটছে। খুশি হব যে সিদ্ধান্ত নিছে তার উপরে যদি অটল থাকে এবং এই বিষয়টা মনিটরিং করে। তবে অপারেটররা বলছেন, মেয়াদ বাড়ানোর ফলে কিছু কিছু প্যাকেজ বা অফারের দাম বাড়ানো হতে পারে। প্যাকটা মিনিমাম 3 দিন হয়ে যাচ্ছে, তো 3 দিন হওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে আমার যেসব কম দামি প্যাক ছিল ওইটার পাচ্ছে না, সো তাহলে দাম বাড়তে পারে। ওইগুলো নিয়ে আমরা এখন বিবেচনা করে দেখছি। রবির পক্ষ থেকে ডেটা প্যাকের এই ধরনের একটা সিম্পলিফিকেশন করি, অন্য অপারেটররা সেটা নাও করতে পারে। যে কোনো একটা অপারেটর করলে হবে না, এটা সমষ্টিগত সব অপারেটরকে কিন্তু মেনে নিতে হবে। বিটিআরসি বলছে, গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি বা অভিযোগ কমাতে প্যাকেজ বা অফার নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনার কাজ চলছে। অনেকে উদ্বিগ্ন যে আমাদের আসলে এত বেশি প্যাকেজ, এত বেশি ডিস্টার্ব হয়, অনেকের কনসার্নে থাকে। 35টা প্যাকেজের বিষয়টা আসলে এখন ফিক্সড না, এই মুহূর্তে কাজ চলছে। নতুন নির্দেশনা কার্যকরের 1 মাস পর এ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে স্বাস্থ্যসেবার বেহাল দশা। উপজেলা পর্যায়ে চিকিৎসক, নার্সের উপস্থিতি হতাশাজনক। আছে জনবল সংকট। অভিযোগ জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন চালু।
বুড়িগঙ্গার দুই পার অবৈধ দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেয়া হয়েছে কয়েকটি বহুতল ভবন। 2018 সালে দেশে দুর্নীতি বেড়েছে, রিপোর্ট টিআইব। দুর্নীতির সুনির্দিষ্ট খাত উল্লেখ না করলে রিপোর্ট গ্রহণযোগ্য হবে না, মন্তব্য দুদক চেয়ারম্যানের। সংসদের প্রথম অধিবেশনে গঠন হবে সংসদীয় কমিটি, বলছে ক্ষমতাসীন দল। কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় জাতীয় পার্টি। এবং মোবাইলে প্যাকেজ বা ব্যান্ডেলের ন্যূনতম মেয়াদ 3 দিন করায় গ্রাহকের অপচয় কমবে, দাবি বিটিআরসির। দাম বাড়তে পারে বলছে অপারেটররা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গেই থাকুন সময়ের।